আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর ত্রয়োদশ পর্ব। টিবিং আরও অনেক প্যারা সোফিকে দেখালেন যাতে এই কথাটা সত্যতা পাওয়া যায়। এসব প্যারাগুলো পড়তে পড়তে সোফির মনে পড়ে গেল সেই ক্ষেপে যাওয়া যাজকের ঘটনাটির কথা, যে তার দাদুর দরজায় জোরে জোরে আঘাত করেছিল। সোফি তখন স্কুলে যায়। এটা কি জ্যাকসনের বাড়ি? ছোট্ট সোফি যখন দরজাটা খুলেছিল, যাজক লোকটা তখন নিচু হয়ে তার দিকে তাকিয়ে জানতে চেয়েছিল। আমি তার সাথে এই সম্পাদকীয়টা নিয়ে কথা বলতে চাই, এটা উনি লিখেছেন। যাজক লোকটার হাতে একটা সংবাদপত্র ছিল। সোফি তার দাদুকে ডেকে দিলে দুজনে স্টাডি রুমে দরজা বন্ধ করে আলাপে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। আমার দাদু পত্রিকায় কিছু লিখেছে। সোফি সঙ্গে সঙ্গে রান্নাঘরে দৌড়ে গিয়ে সকালের পত্রিকাটা হাতে তুলে নিয়ে দেখেছিল। দ্বিতীয় পৃষ্ঠায় সে তার দাদুর নাম লেখা একটা প্রবন্ধ দেখতে পেল। সে ওটা পড়ল। কিছুই বুঝতে পারল না কি লেখা আছে, কিন্তু এটুকু বুঝল যে ফরাসি সরকারের পাদ্রীরা চাপ দিচ্ছে একটা আমেরিকান ছবি দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্টকে নিষিদ্ধ করার জন্য, যাতে দেখানো হয়েছে যিশু ম্যারি মাগদালিন নামের এক রমণীর সাথে সঙ্গম করছেন। তার দাদুর প্রবন্ধে বলা আছে যে চার্চ খুব বেশি উগ্র আচরণ করছে আর তারা নিষিদ্ধ করার ব্যাপারেও ভুল করছে। এতে কোনো ভুল নেই যে যাজক লোকটি ছিল পাগল, সোফি ভেবেছিল। এটা পর্নোগ্রাফি, জঘন্য, যাজক লোকটি চিৎকার করে বলেছিল। স্টাডি রুম থেকে হনহন করে বের হয়ে দরজার দিকে যেতে যেতে বলেছিল, আপনি এটা কিভাবে বললেন? এই মার্টিন স্কোরসেজ আমেরিকানটা একজন ব্লাসফেমার। চার্চ তাকে কখনো ফ্রান্সে ঢুকতে দেবে না। যাজক ধপাস করে দরজা খুলে বের হয়ে গিয়েছিল। তার দাদু বাইরে এসে দেখে সোফির হাতে পত্রিকাটা ধরা। খুব জলদি করে ফেলেছ। সোফি জিজ্ঞেস করেছিল, তুমি কি মনে করো যিশুর বান্ধবী ছিল? না ডিয়ার, আমি বলেছি আমরা কোন বিনোদনটা গ্রহণ করব আর কোনটা করব না সেটা চার্চে ঠিক করে দেওয়া উচিত হবে না। যিশুর কি বান্ধবী ছিল? তার দাদু কয়েক মুহূর্ত নীরব ছিলেন। থাকলে কি খারাপ হয়ে যাবেন? সোফি একটু ভেবে কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, আমি অবশ্যই এতে কিছু মনে করব না। স্যার লেই তখনও কথা বলে যাচ্ছিলেন। যিশু আর মাগদালিনের বিয়ে সংক্রান্ত অসংখ্য রেফারেন্স দেখিয়ে আমি আপনাকে বিরক্ত করতে চাই না। এগুলো আধুনিক ইতিহাসের অংশ। আমি বরং আরেকটা প্যারা আপনাকে দেখাতে পারি। অন্য আরেকটা প্যারার দিকে ইঙ্গিত করলেন তিনি। এটা ম্যারি মাগদালিনের গসপেল থেকে নেয়া। সোফি জানত না মাগদালিনের নামেও একটা গসপেল রয়েছে। সে গসপেলটা পড়ল। আর পিটার বলল, ত্রাণকর্তা কি আমাদের অগোচরে কোনো রমণীর সাথে কথা বলেছেন? আমরা কি তার দিকে ঘুরব? তার সব কথা শুনব? তিনি কি সেটা পছন্দ করবেন? আর লেভি জবাব দিল, পিটার, তুমি সবসময় রকচটা। এখন আমি দেখতে পাচ্ছি তুমি একজন নারীর বিরুদ্ধে প্রচারণায় নেমেছ। যদি ত্রাণকর্তা তাকে গ্রাহ্য করে, তবে তুমি কে তাকে প্রত্যাখ্যান করছো? নিশ্চিতভাবেই ত্রাণকর্তা তাকে ভালো করেই চেনেন। এই জন্যই তিনি তাকে আমাদের চেয়েও বেশি ভালোবাসেন। যে নারী সম্পর্কে তারা কথা বলছে, টিবিং বুঝিয়ে বললেন, তিনি হলেন ম্যারি মাগদালিন। পিটার তাকে ঈর্ষা করত, কারণ যিশু ম্যারিকে পছন্দ করতেন। শুধু তাই না, তার চেয়েও বেশি কিছু। গসপেলের এই জায়গাটাতে যিশু আশঙ্কা করেছিলেন খুব শীঘ্রই তাকে ধরে ক্রুশবিদ্ধ করা হবে। তাই যিশু মাগদালিনকে তার চলে যাবার পর তার চার্চ কিভাবে চলবে সে ব্যাপারে কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। এর ফলে পিটার নিজেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে অবমূল্যায়িত হয়েছেন বলে মনে করেছিলেন, তাও আবার একজন নারীর কাছে। আমি বলতে বাধ্য হচ্ছি, পিটার কিছুটা নারী বিদ্বেষী ছিলেন। সোফি বলল, এটা হলো সেন্ট পিটার, যিশুর চার্চ নির্মাণ করেছিলেন যিনি। সবই ঠিক আছে, কেবল একটা বাদে। এইসব দলিল মতে যিশু পিটারকে নয়, বরং ম্যারি মাগদালিনকেই প্রথম খ্রিস্টীয় চার্চ নির্মাণের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। সোফি তার দিকে তাকালো। তুমি বলছো
খ্রিস্টীয় চার্চ একজন নারী কর্তৃক নির্মিত হয়েছে? এটাই ছিল পরিকল্পনা। যিশু ছিলেন প্রথম নারীবাদী। তিনি চেয়েছিলেন তার চার্চের ভবিষ্যৎ ম্যারি ম্যাগদেলিনের হাতে ন্যস্ত হোক। আর এতে পিটার অসন্তুষ্ট হয়েছিলেন। ল্যাংডন বলল, দ্য লাস্ট সাপারের দিকে ইঙ্গিত করল সে। এই তো পিটার, এখানে। তুমি দেখতেই পাচ্ছ দা ভিঞ্চি এ ব্যাপারে খুব সচেতন ছিলেন যে পিটার ম্যাগদেলিনের ব্যাপারে কি মনোভাব পোষণ করতেন। আবার সোফি বাকরুদ্ধ হয়ে গেল। ছবিতে পিটার ম্যারি ম্যাগদেলিনের দিকে ঝুঁকে আছে, আর তার ছুরির মতো ধারালো আঙুল ম্যারির ঘাড়ের দিকে তেড়ে আছে। একই ভঙ্গি ছিল ম্যাডন অব দি রক্সেও। আর এখানেও আছে, ল্যাংডন বলল। পিটারের কাছে শিশুদের ভিড়ের দিকে ইঙ্গিত করল সে। এই হাতটা কি একটা চাকু ধরে আছে না? হ্যাঁ, অচেনা কেউ। তুমি যদি হাতগুলো গুনে দেখো তবে দেখতে পাবে সেটা কারোরই না। এটা অদৃশ্য হাত, ছদ্মবেশী একজনের। সোফিকে দেখে মনে হলো বেশ উত্তেজিত। আমি দুঃখিত, আমি এখনো বুঝতে পারছি না এসব দিয়ে কিভাবে বোঝা যায় যে ম্যারি ম্যাগদেলিন হলেন হলি গ্রেল। আহা, টিবিং আবারও আতিশয্যে বললেন, এখানেই তো মজাটা লুকিয়ে আছে। আরেকটা বিশাল তালিকা বের করলেন তিনি। সেটা টেবিলের উপর ছড়িয়ে দিলেন। একটা বিশাল বংশতালিকা। খুব কম লোকই বুঝতে পারে যে ম্যারি ম্যাগদেলিন সেই সময় খুবই শক্তিশালী ছিলেন। সোফি এখন পরিবারের তালিকাটা দেখতে পেল। বেঞ্জামিনের গোত্র। ম্যারি ম্যাগদেলিন হলেন এখানে। টিবিং বললেন। বংশতালিকার উপরের দিকে নির্দেশ করলেন তিনি। সোফি খুব বিস্মিত হল। তিনি বেঞ্জামিনের বংশের ছিলেন? অবশ্যই, টিবিং বললেন। ম্যারি ম্যাগদেলিন ছিলেন রাজবংশোদ্ভূত। কিন্তু আমি জানতাম ম্যাগদেলিন ছিলেন খুবই গরিব। টিবিং মাথা ঝাঁকালেন। ম্যাগদেলিনকে বেশ্যা হিসেবে প্রচার করা হয়েছিল যাতে তার শক্তিশালী পরিবারের ব্যাপারটা মুছে ফেলা যায়। ল্যাংডন কথাটার সাথে সায় দিল। সে টিবিংয়ের দিকে ফিরে বলল, কিন্তু ম্যাগদেলিন যদি রাজবংশেরই হয়ে থাকে তবে চার্চ কেন তাকে এত পরোয়া করল? মাই ডিয়ার, চার্চ মেরি ম্যাগদেলিনের রাজকীয় বংশ নিয়ে মাথা ঘামায়নি। তারা মাথা ঘামিয়েছে যিশুর সাথে তার সম্পর্কটা নিয়ে। যিশু রাজবংশের ছিলেন। আপনি হয়তো জানেন, বুক অফ ম্যাথিউ বলছে যিশু ছিলেন ডেভিডের বংশধর, মানে ইহুদিদের রাজা সুলেমনের বংশোদ্ভূত। বেঞ্জামিনের বংশের কাউকে বিয়ে করার মধ্য দিয়ে যিশু দুটো রাজবংশের রক্তের অধিকারী হয়ে উঠেছিলেন। এতে করে সম্ভাব্য রাজনৈতিক ঐক্য সাধিত হবার সম্ভাবনা দেখা দেয়। আর সোলেমানের সময়ের মতো আবারও একই বংশের লোক হিসেবে সিংহাসনে বৈধ দাবিদার হয়ে ওঠেন তিনি। সোফি বুঝতে পারল অবশেষে তিনি আসল জায়গায় এসেছেন। টিবিংকে আরও বেশি উত্তেজিত দেখাচ্ছে। হোলি গ্রেল কিংবদন্তিটা আসলে রাজবংশের রক্তধারার কিংবদন্তি। যখন গ্রেল কিংবদন্তি বলে যিশুর রক্তের পেয়ালা বা চ্যালিস, তার মানে সেটা ম্যারি ম্যাগদেলিন, যে নারীর যোনি যিশুর বংশকে ধারণ করেছে। কথাটা সোফির কাছে প্রতিধ্বনিত হতে লাগল। ম্যারি ম্যাগদেলিন যিশুর বংশধরকে বহন করেছেন, কিন্তু যিশুকে কিভাবে বংশধর রেখে যাবেন? সে একটু থেমে ল্যাংডনের দিকে তাকালো। ল্যাংডন আলতো করে হাসল। যদি না তাদের কোনো বাচ্চা কাচ্চা না থাকে। সোফি উত্তেজনায় দাঁড়িয়ে গেল। টিবিং যেন ঘোষণা দিলেন, মানব ইতিহাসের সবচাইতে বড় সিক্রেট, যিশু কেবল বিয়ে থাই করেননি, বরং তিনি একজন বাবাও ছিলেন। মাই ডিয়ার ম্যারি ম্যাগদেলিন ছিলেন একজন পবিত্র আধার। সোফির মনে হলো তার হাতের পশমগুলো খাড়া হয়ে গেছে। কিন্তু এরকম একটা সিক্রেট কি করে এতদিন পর্যন্ত চাপা থাকলো? হায় ঈশ্বর, টিবিং বললেন, এটা মোটেও চেপে রাখা ছিল না। যিশুর বংশতালিকাই হলো সর্বকালের সেরা কিংবদন্তির উৎস, হলি গ্রেইল। ম্যাগদেলিনের গল্পটা শত শত বছর ধরে উচ্চারিত হয়েছে, বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে। আপনি চোখ খুললেই দেখতে পাবেন তার গল্পটা চারিদিকেই আছে। আর সাংগ্রিলের দলিল দস্তাবেজগুলো? সোফি বলল, তারাও কি প্রমাণ দিচ্ছে যে যিশুর বংশধর আছে? তারাও বলছে। তো হোলি গ্রেইলের পুরো কিংবদন্তিটা আসলে রাজবংশ সংক্রান্ত? আক্ষরিক অর্থে তাই, টিমিং বললেন। সাংগ্রিল শব্দটা এসেছে সানগ্রিয়েল থেকে অথবা হোলি গ্রেল থেকে, কিন্তু সুপ্রাচীনকালে সানগ্রিল শব্দটা দুটো ভাগে বিভক্ত ছিল। টিবিং একটা কাগজে লিখে সেটা সোফির দিকে দিলেন। সোফি লেখাটা পড়ল, সাংরিয়েল। সঙ্গে সঙ্গে সোফি এটার অর্থটা ধরতে পারল।
সাংগ্রিয়েলের আক্ষরিক অর্থ হল রয়্যাল ব্লাড, মানে রাজকীয় রক্ত। নিউ ইয়র্কের লেক্সিংটনে অবস্থিত অপাসায় সদর দফতরের লবিতে বসে থাকা পুরুষ রিসেপশনিস্ট ফোনে বিশপ আরিঙ্গারোসার কণ্ঠটা শুনে অবাকই হলেন। শুভ সন্ধ্যা স্যার, আমার জন্য কোনো মেসেজ আছে? বিশপ জানতে চাইলেন। তার কণ্ঠে উদ্বিগ্নতা, যা সচরাচর দেখা যায় না। হ্যাঁ স্যার, আপনি ফোন করাতে আমি খুব খুশি হয়েছি। আমি আপনার অ্যাপার্টমেন্টে যেতে পারিনি। আধ ঘন্টা আগে আপনার জন্য একটা জরুরি ফোন মেসেজ এসেছে। হ্যাঁ, কথাটা শুনে খুব স্বস্তি পেলেন বলে মনে হলো। কলার কি তার নাম বলেছে? না স্যার, শুধু একটা নাম্বার দিয়েছে। অপারেটর নাম্বারটা বলে দিল। প্রিফিক্স 33। এটা তো ফ্রান্সের, ঠিক বলছি না? হ্যাঁ স্যার, প্যারিসের। কলার বলেছে আপনাকে খুব দ্রুত যোগাযোগ করতে। ধন্যবাদ, আমি কলটার জন্য অপেক্ষা করছিলাম। আরিঙ্গারোসা চট করে ফোনটা রেখে দিলেন। রিসেপশনিস্ট ফোনটা নামিয়ে রাখতেই ভাবল, আরিঙ্গারোসার ফোন থেকে ঘর ঘর শব্দ আসছিল কেন? বিশপের ডেইলি শিডিউল বলছে তিনি এই সপ্তাহান্তে নিউ ইয়র্কেই আছেন। তারপরও শব্দ শুনে মনে হচ্ছিল বহু দূরে কোথাও আছেন। গত কয়েক মাস ধরে বিশপ আরিঙ্গারোসা খুবই অদ্ভুত আচরণ করছেন। আমার সেলুলার ফোনটা হয়তো কোনো কল রিসিভ করছিল না। রোমেন সিয়াম্পিনো চার্টার বিমানবন্দর থেকে ফিয়ারটা নিয়ে বের হতেই তিনি ভাবলেন, টিচার হয়তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। প্রত্যাশিত ফোন কলটা মিস করা সত্ত্বেও আরিঙ্গারোসা খুবই উৎফুল্ল বোধ করলেন এই ভেবে যে টিচার অপাসদায় সদর দফতরে সরাসরি ফোন করার মতো আত্মবিশ্বাসী ছিলেন। প্যারিসে হয়তো আজ রাতে সব কিছু খুব ভালো মতোই এগুচ্ছে। আরিঙ্গারোসা ফোন নাম্বারটা ডায়াল করতে করতে খুবই উত্তেজিত বোধ করলেন। হয়তো তিনি খুব শীঘ্রই প্যারিসে যাবেন। ভোর হবার আগেই সেখানে পৌঁছে যাবেন। আরিঙ্গারোসার জন্য একটা চার্টার প্লেন অপেক্ষা করছে ফ্রান্সে যাবার জন্য। ফোনটা রিং হতে লাগলো। একটা নারী কণ্ঠ জবাব দিল, ডিরেকশন সেন্ট্রাল পুলিশ জুডিশিয়াল। আরিঙ্গারোসা ইতস্তত করলেন। এটা খুবই অপ্রত্যাশিত। আহ হ্যাঁ, আমাকে এই নাম্বারে ফোন করতে বলা হয়েছে। কুইয়াদ ভু, বলল মেয়েটা। আপনার নাম? আরিঙ্গারোসার নাম বলতে ইতস্তত করলেন। ফরাসি জুডিশিয়াল পুলিশ। আপনার নাম মশিয়ে? মেয়েটা আবারও বলল, বিশপ ম্যানুয়েল আরিঙ্গারোসা। মোমেন্ট। লাইনে একটা ক্লিক করে আওয়াজ হলো। দীর্ঘ বিরতির পরে আরেকটা লোকের গলা শোনা গেল, তার কণ্ঠে বিচলিত ভাব। বিশপ, শেষ পর্যন্ত আপনাকে পেয়ে আমি খুব খুশি। আপনার সাথে আমার অনেক কথা বলার আছে। সাংগ্রিল, স্যাংগ্রিয়েল, স্যানগ্রিল, রাজবংশের রক্ত, হোলি গ্রেইল, সবগুলোই একটার সাথে আরেকটা সম্পর্কিত। হোলি গ্রেইল হল ম্যারি ম্যাগদালিন, যীশু খ্রিস্টের সন্তানের মা। ল্যাংডন আর টিবিং যতই টুকরো টুকরো প্রমাণ জোড়া লাগাচ্ছে, ততই এই পাজলটা বড় বেশি অনুমেয় হয়ে উঠছে। দেখতেই পাচ্ছেন মাই ডিয়ার, টিবিং বললেন। একটা বইয়ের শেলফের দিকে ছুটে গেলেন তিনি। হলি গ্রেইল সম্পর্কে সত্যি কথাটা কেবল লিওনার্দো একাই বলার চেষ্টা করেননি। ঐতিহাসিকদের অনেকেই যিশুর বংশধরদের কথা উল্লেখ করে গেছেন। তিনি কয়েক ডজন বইয়ের উপর আঙুল বোলালেন। সোফি তার মাথাটা একটু উঁচু করে নামগুলো দেখল। দ্য টেম্পলার রিভিলেশন, খ্রিস্টের সত্যিকারের পরিচয়ের গুপ্ত অভিভাবকগণ। দ্য উইমেন উইথ দ্য অ্যালাবাস্টার জার, ম্যারি ম্যাগদালিন এবং হলি গ্রেইল। গসপেলের দেবীরা, পবিত্র নারীর পুনঃদাবি। সম্ভবত এটা সবচাইতে বেশি পরিচিত বই, টিবিং বললেন। শেলফ থেকে একটা মোটা বই বের করে সোফির হাতে দিলেন। মলাটে লেখা আছে, হলি ব্লাড, হলি গ্রেইল, আন্তর্জাতিক বেস্টসেলার হিসেবে স্বীকৃত। সোফি খুব অবাক হলো। একটা আন্তর্জাতিক বেস্টসেলার? আমি এটা সম্পর্কে কখনো কিছু শুনিনি তো। আপনি তখন খুব ছোট ছিলেন। এটা 1980-র দিকে। আমার মতে লেখকদের কিছু সন্দেহজনক বিশ্লেষণ থাকা সত্ত্বেও অবশেষে তারা যিশুর বংশধরের ব্যাপারটাকে মূলধারায় নিয়ে আসতে পেরেছে। এটাই তাদের কৃতিত্ব। এই বইটা সম্পর্কে চার্চের প্রতিক্রিয়া কি ছিল? বলাই বাহুল্য, প্রচণ্ড ক্ষোভের। সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। হাজার হোক, এটা এমন একটা সিক্রেট যা 4th শতকেই ভ্যাটিকান মাটি চাপা দিয়েছিল। সেটা ক্রুসেডেরও একটা কারণ ছিল, জড়ো করে তথ্য প্রমাণ ধ্বংস করা।
প্রথম দিককার চার্চের পুরুষদের জন্য ম্যারি ম্যাগদালেন ছিলেন বিশাল একটা হুমকি। তিনি যে কেবল যিশু কর্তৃক চার্চ প্রতিষ্ঠা করার আদেশই পেয়েছিলেন তাই নয়, বরং যিশু খ্রিস্টকে চার্চে অপার্থিব বলে দাবি করেছিল সেটার বিরুদ্ধেও তিনি ছিলেন মূর্তিমান এক প্রমাণ। চার্চ নিজেকে রক্ষার জন্য রটিয়ে দেয় যে ম্যাগদালেন ছিলেন একজন বেশ্যা, আর এতে করে যিশুর সাথে তার বিয়ের ব্যাপারটা চার্চ ধামাচাপা দিতে পেরেছিল। এই জন্যই যিশুর বংশধর থাকার সত্যটাকে চার্চ বিরোধিতা করে আসছে। সোফি ল্যাংডনের দিকে তাকালে সেও কথাটার সাথে সায় দিল। সোফি, ঐতিহাসিক প্রমাণাদি এটা সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয়। আমি মানছি, টিবিং বললেন। ব্যাপারটা খুবই কঠিন, কিন্তু আপনি বুঝতেই পারছেন সত্যটা ধামাচাপা দেবার ব্যাপারে চার্চের প্রচারণা কতটা শক্তিশালী ছিল। জনগণ যদি বংশধরের ব্যাপারটা জানে, তবে তারা কখনোই টিকে থাকতে পারবে না। যিশুর একজন সন্তান চার্চের যিশু সম্পর্কিত অপার্থিব মানব বা স্বর্গীয় সত্তার দাবিটাকে বাতিল করে দেবে। 5 পাপড়ির গোলাপ, সোফি বলল। আচমকাই টিবিংয়ের একটা বইয়ের দিকে ইঙ্গিত করল সে। ঠিক এই নকশাটাই রোজউড বাক্সে আছে। টিবিং ল্যাংডনের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলেন। তার চোখ খুব ভালো। সোফির দিকে ফিরলেন এবার। এটা প্রায়রিদের হোলি গ্রেইলের প্রতীক, ম্যারি ম্যাগদালেন। যেহেতু তার নামটা চার্চ কর্তৃক নিষিদ্ধ ছিল, তাই ম্যারিকে গোপনে অনেক ছদ্মনামে ডাকা হতো। চ্যালিস, হোলি গ্রেইল এবং রোজ বা গোলাপ। একটু থামলেন। গোলাপের সাথে ভেনাসের 5 ভুজের পেন্টাকলের মিল রয়েছে। তাছাড়া রোজ শব্দটা ইংরেজি, জার্মান, ফরাসি এবং আরও অনেক ভাষাতেই সুপরিচিত। রোজ বা গোলাপ, ল্যাংডন বলল, এটা গ্রিকের যৌন দেবতা এরোসের একটা অ্যানাগ্রামও বটে। টিবিংয়ের কথাটা শুনে সোফি ল্যাংডনের দিকে অবাক হয়ে তাকাল। গোলাপ সবসময় নারী যৌনতার প্রধান প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রাচীন দেবী পূজায় 5 পাপড়ির গোলাপ নারী জীবনের 5টি অধ্যায়কে প্রকাশ করত: জন্ম, মৃত্যু, ঋতুস্রাব, মাতৃত্ব এবং মনোপোজ। আর আধুনিক যুগে ফুটন্ত গোলাপ নারীত্বের অনেক বেশি দৃষ্টিগ্রাহ্য ব্যাপারটার সাথে সংশ্লিষ্ট। কথাটা বলেই রবার্টের দিকে তাকালেন। সম্ভবত সিম্বোলজিস্ট সাহেব সেটা ব্যাখ্যা করতে পারবেন। রবার্ট ইতস্তত করল, নিশ্চুপ রইল। ওহ ঈশ্বর, টিবিং কপট নিরাশা প্রকাশ করলেন। আপনারা আমেরিকানরা খুব বেশি ভদ্র। সোফির দিকে ফিরলেন আবার। রবার্ট যে ব্যাপারটা নিয়ে ইতস্তত করছে সেটা হলো ফুটন্ত গোলাপ নারীর যোনির সাথে সাদৃশ্যপূর্ণ। সেটার মধ্যে দিয়েই এই পৃথিবীতে সব মানুষের আবির্ভাব ঘটে। আর আপনি যদি জর্জিয়া ও ক্লিফির কোনো চিত্রকর্ম দেখে থাকেন, তবে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। ব্যাপারটা হলো, ল্যাংডন বইয়ের শেলফের দিকে তাকিয়ে বলল, এইসব বই পুস্তক একটা ঐতিহাসিক দাবিকেই তুলে ধরে। যিশু একজন বাবাও ছিলেন। সোফি এখনও দ্বিধাগ্রস্ত। হ্যাঁ, টিবিং বললেন, আর ম্যাগদালিনী হলেন তার বংশধরের ধারক। প্রায়রি অফ সায়ন আজকের দিনে এখনও ম্যারি ম্যাগদালেনকেই দেবী হিসেবে পূজা করে থাকে। সোফির আবারও বেসমেন্টে দেখা সেই ঘটনার কথা মনে পড়ে গেল। প্রায়রিদের মতে, টিবিং বলে চললেন, যিশুর ক্রুশবিদ্ধ হবার সময় ম্যারি ম্যাগদালিন অন্তঃসত্ত্বা ছিলেন। যিশুর অনাগত সন্তানের নিরাপত্তার খাতিরে পবিত্র ভূমি ছেড়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যিশুর বিশ্বস্ত চাচা জোসেফ আরামাথিয়ার সাহায্যে ম্যারি ফ্রান্সে পালিয়ে আসেন। তখন এই দেশটির নাম ছিল গল। এখানে এসে তিনি ইহুদি সমাজে নিরাপদ আশ্রয় পেয়েছিলেন। ফ্রান্সে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম ছিল সারা। সোফি বিস্ময়ে চেয়ে রইল। তারা বাচ্চাটার নামও জানত? তার চেয়েও বেশি, ম্যাগদালিন এবং সারা ইহুদিদের কাছে সুরক্ষিত ছিল। মনে রাখবেন, ম্যাগদালিনের সন্তান ইহুদিদের রাজা ডেভিড আর সোলেমানেরই বংশধর। সারার অসংখ্য বংশধরের নামের তালিকাও রয়েছে। সোফি আবারও বিস্মিত হল। যিশুর পরিবারের বংশতালিকার অস্তিত্ব রয়েছে? অবশ্যই। সাংগ্রিল দলিল দস্তাবেজের একটাতে খ্রিস্টের বংশধরের প্রথম দিককার একটা পূর্ণাঙ্গ তালিকার কথা রয়েছে। খ্রিস্টের বংশধরদের তালিকায় কী বা এসে যায়? সোফি জিজ্ঞেস করল। এটা তো কোনো প্রমাণ হতে পারে না। ঐতিহাসিকরা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে নিশ্চিত হতে পারবেন না। টিবিং মুচকি হাসলেন। তাহলে বাইবেলের বিশ্বাসযোগ্যতা নিয়েও নিশ্চিত হওয়া যায় না? মানে হলো, ইতিহাস সবসময় বিজয় কর্তৃক লিখিত হয়ে থাকে, যেমনটি নেপোলিয়ন বলেছিলেন।
ইতিহাস বিজয়গাথা ছাড়া আর কিছুই না। তিনি হাসলেন। ইতিহাসের চরিত্র এমনই যে সেটা এক পক্ষকেই হিসাবের মধ্যে রাখে। সোফি কখনো এভাবে ভেবে দেখেনি। সাংগ্রিল দলিল দস্তাবেজগুলো খ্রিস্টের অন্য দিকের গল্পটাই বলে। আপনি কোন দিকটার গল্প বিশ্বাস করবেন সেটা আপনার বিশ্বাস এবং ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। সাংগ্রিল দলিলগুলো 10,000 পৃষ্ঠার তথ্য সংবলিত। চাক্ষুষ করেছে যারা, তারা বলেছে 4টা বড় ট্রাঙ্কে করে সেগুলো বহন করা হয়েছিল। এইসব ট্রাঙ্ককে পিউরিশ ডকুমেন্ট নামে ডাকা হয়। হাজার হাজার পৃষ্ঠার প্রাক কনস্টান্টিন যুগের দলিল। যিশুর প্রথম দিককার অনুসারীদের লেখায় তাকে একজন পরিপূর্ণ মানুষের শিক্ষক এবং পয়গম্বর হিসেবেই বর্ণনা করা হয়েছে। আরও গুজব রয়েছে দলিলগুলোর কিছু অংশ হলো কিউ দলিল। ভ্যাটিকানও এটার অস্তিত্ব মেনে নিয়েছে। দাবি করা হয় এটা যিশুরই রচিত বই, সম্ভবত তার নিজের হাতের লেখা। যিশুর নিজের হাতে লেখা? অবশ্যই, টিবিং বললেন। কেন, যিশু তার নিজের সময়ের কথা লিখবেন না? সেই সময়কার দিনে বেশিরভাগ লোকই তা করত। আরেকটি আলোড়ন সৃষ্টিকারী দলিল হল মাগদালিন ডায়েরিজ, ম্যারি মাগদালিনের ব্যক্তিগত বিষয়, যিশুর সাথে তার সম্পর্কের কথা, যিশুর ক্রুশবিদ্ধ হওয়া আর ফ্রান্সে তার সময়ের কথা বিবৃত হয়েছে। সোফি কিছুক্ষণ নীরব রইল। এই 4 সিন্দুক দলিল নাইট টেম্পলাররা সোলেমানের মন্দিরের নিচ থেকে পেয়েছিল। একদম ঠিক। এই দলিলগুলোই তাদেরকে অসম্ভব শক্তিশালী আর ক্ষমতাবান করেছিল। কিন্তু আপনি বলছেন যে হলিগ্রেইল হলো ম্যারি মাগদালিন। যদি সবাই দলিলগুলো খোঁজ করে থাকে, তবে আপনি কেন সেটাকে হলিগ্রেইলের অন্বেষণ বলছেন? টিবিং তার চোখের দিকে তাকালেন। তার অভিব্যক্তি একটু নরম বলে মনে হলো। কারণ হলিগ্রেইলের লুকানো জায়গায় একটা সমাধি ফলকও রয়েছে। বাইরের প্রচণ্ড বাতাসের শব্দ শোনা গেল। টিবিংকে এখন আরও বেশি শান্ত মনে হচ্ছিল। হলিগ্রেইলের অনুসন্ধান মানে আক্ষরিক অর্থে ম্যারি ম্যাগদালিনের হাড়গোড়ের সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করার অনুসন্ধান। সমাজচ্যুত একজনের পদতলে বসে প্রার্থনার পরিভ্রমণ করা। হারানো, বিস্মৃত পবিত্র এক নারী। সোফির মধ্যে অপ্রত্যাশিত একটা বিষয়ের উদয় হলো। হলিগ্রেইলের লুকিয়ে রাখা জায়গাটা আসলে একটা সমাধি। টিবিংয়ের চোখ দুটো ঘোলাটে দেখালো। তাই ম্যারি ম্যাগদালিন এবং দলিলগুলোর একটা কবর। প্রায়রি সদস্যরা, অবশেষে সোফি বলল, এতগুলো বছর ধরে সাংগ্রিল দলিল আর ম্যাগদালিনের সমাধিটা রক্ষা করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভাতৃসংঘের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে, বংশটাকে রক্ষা করা। খ্রিস্টের বংশধরেরা ক্রমাগত বিপদের মধ্যেই আছে। প্রথম দিকে চার্চ আশঙ্কা করত যদি যিশুর বংশধরদের খবরটা জানাজানি হয়ে যায়, তবে ক্যাথলিক মতবাদের মূল ভিত্তিটা এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বর্গীয় ত্রাণকর্তা ঈসা মসিহ নারী সংস্পর্শে এসেছিলেন বা যৌনকর্ম করেছিলেন। তিনি একটু থামলেন। তা সত্ত্বেও 5ম শতাব্দীতে ফরাসি রাজবংশের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবার আগ পর্যন্ত খ্রিস্টের বংশ ফ্রান্সের সঙ্গোপনে বেড়ে উঠেছিল, যারা পরিচিত ছিল মেরোভিজিয়ান বংশ হিসেবে। এই কথাটি সোফিকে খুবই অবাক করল। মেরোভিজিয়ান এমন একটা শব্দ যা প্রতিটি ফরাসি ছাত্রছাত্রী জানে। মেরোভিজিয়ানরাই প্যারিসের গোড়াপতন করেছিল। হ্যাঁ, এই জন্যেই গ্রেল কিংবদন্তি ফ্রান্সে এত সমৃদ্ধ। ভ্যাটিকানের অনেক গ্রেল অনুসন্ধানকারী ফ্রান্সে এসে রাজবংশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। আপনি রাজা ডাগোবার্টের নাম শুনেছেন? সোফির মনে পড়ে গেল সেই একঘেয়েমি ইতিহাসের ক্লাসের কথা। ডাগোবার্ট একজন মেরোভিঞ্জিয়ান রাজা ছিলেন, তাই না? ঘুমন্ত অবস্থায় চোখে ছুরির আঘাতের জন্য মারা গিয়েছিলেন। একদম ঠিক। 7ম শতাব্দীর শেষ দিকে পেপিন দি হ্যারিস্টাইলের সহযোগিতায় ভ্যাটিকান এই গুপ্ত হত্যা করেছিল। ডাগোবার্টের হত্যার মধ্যে দিয়ে মেরোভিঞ্জিয়ান বংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত ডাগোবার্টের ছেলে সিসিসবার্ড গোপনে পালিয়ে গিয়ে বংশধরটাকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে সেই বংশেই জন্মেছিলেন গতফ্রই দ্য বুইলো, প্রায়োরি অফ সায়নের প্রতিষ্ঠাতা। এই লোকই, ল্যাংডন বলল, নাইট টেম্পলারদেরকে সোলেমানের মন্দিরের নিচ থেকে সাংগ্রিল দলিলগুলো উদ্ধারের আদেশ দিয়েছিলেন, যাতে এটা প্রমাণ করা যায় যে মেরোভিঞ্জিয়ানরা যিশুরই বংশধর। টিবিং সায় দিলেন। আধুনিক প্রায়োরিরা সাংগ্রিল দলিলগুলোকে রক্ষা করে থাকে। তাদেরকে ম্যারি ম্যাগদালিনের কবরটাও রক্ষা করতে হয়।
আর অবশ্যই তাদেরকে যিশুর বংশধরকেও রক্ষা করতে হয়। মেরোভিঞ্জিয়ান বংশের যে কয়জন এখনও বেঁচে আছে তাদেরকে। যিশুর বংশধরেরা এই আধুনিক কালেও বেঁচে আছে? তার দাদুর কণ্ঠটা আবারও তার কানে ফিসফিস করে বলে উঠল, প্রিন্সেস, তোমার পরিবার সম্পর্কে সত্য কথাটা আমাকে বলতেই হবে। তার গায়ের রোম খাড়া হয়ে গেল। রাজবংশ, সে ভাবতেই পারছে না। প্রিন্সেস সোফি। সালেই, গৃহপরিচারকের কণ্ঠটা দেয়ালের ইন্টারকম থেকে শোনা গেল। সোফি একটু চমকে গেল। আমাকে একটু রান্নাঘর থেকে আসতে হবে। টিভিং ইন্টারকমের কাছে গিয়ে বোতাম টিপলেন। রেমি, তুমি তো জানোই আমি আমার অতিথিদের সঙ্গে ব্যস্ত আছি। আমাদের যদি রান্নাঘরে কিছু প্রয়োজন পড়ে আমরা নিজেরাই সেটা নিয়ে নিতে পারবো। ধন্যবাদ তোমাকে। গুড নাইট। আমি চলে যাবার আগে আপনার সাথে একটা কথা বলে যেতে চাই স্যার। টিভিং তার কথা মেনে নিয়ে বোতাম টিপলেন। জলদি করো রেমি। এটা গৃহস্থালী ব্যাপার স্যার, অতিথিদের সামনে বলাটা ঠিক হবে না। টিভিং একটু ভুরু কোঁচকালেন। সকালের জন্য কি একটু অপেক্ষা করা যায় না? না স্যার, আমার কথাটা বলতে মিনিট খানেক সময়ও লাগবে না। টিভিং চোখ দুটো গোল গোল করে ল্যাংডন আর সোফির দিকে তাকালেন। কখনো কখনো আমার মনে হয় কে কার চাকর। তিনি আবারও বোতাম টিপলেন। আমি আসছি রেমি, তোমার জন্য কিছু নিয়ে আসবো? শুধু নিষ্পেষণ থেকে মুক্তি স্যার। রেমি, তুমি বুঝতে পারছো, তোমার স্টিক অফ পৈভরি হলো একমাত্র কারণ যার জন্য তুমি এখনো আমার জন্য কাজ করতে পারছো। যেমনটি আপনি বলছেন স্যার, যেমনটি আপনি বলছেন। প্রিন্সেস সোফি। টিভির ক্র্যাচের খ্যাচ খ্যাচ শব্দটা হলের দিকে অপসৃয়মান হতেই সোফির খুব ফাঁকা ফাঁকা লাগলো। অবচেতনভাবেই সে ফাঁকা বলরুমের ল্যাংডনের দিকে তাকালো। সে তার দিকে চেয়ে মাথাটা নাড়ল, যেন সোফির মনের কথাটা বুঝতে পেরেছে। না সোফি, সে ফিসফিস করে বলল, তার চোখে আশ্বস্ত করার ভান। আমি যখন প্রথম শুনেছিলাম তোমার দাদু প্রায়োরিতে ছিলেন, তখন আমারও একই ভাবনা হয়েছিল। তুমি বলছো তিনি তোমাকে তোমার পরিবার সম্পর্কে একটা সত্য কথা বলতে চাচ্ছিলেন, কিন্তু এটা অসম্ভব। ল্যাংডন একটু থামল। সনিয়া নামটা কোনো মেরোভিঞ্জিয়ান নাম নয়। সোফি বুঝতে পারল না সে হতাশ হবে নাকি স্বস্তি বোধ করবে। একটু আগে ল্যাংডন সোফিকে একটা আজব প্রশ্ন করেছে তার মায়ের কুমারী নামের ব্যাপারে। শোভেল। প্রশ্নটার মানে এখন পরিষ্কার। শোভেল? সোফি উদ্বিগ্ন হয়ে বলল। আবারও ল্যাংডন মাথা ঝাঁকালো। আমি দুঃখিত, বর্তমানে মেরোভিঞ্জিয়ানদের কেবলমাত্র দুটো সরাসরি বংশধারা টিকে আছে। তাদের পারিবারিক নাম হলো প্ল্যান্টার্ড এবং সেন্ট ক্লেয়ার। দুটো পরিবারই গোপনে বসবাস করে, সম্ভবত প্রায়োরিতের তত্ত্বাবধানে। সোফি নামগুলো মনে মনে উচ্চারিত করে মাথা ঝাঁকালো। তাদের পরিবারের কারোর নামই প্ল্যান্টার্ড অথবা সেন্ট ক্লিয়ার ছিল না। সোফির মনে পড়ে গেল তার পরিবারের কথা। বেদনায় আক্রান্ত হলো মুহূর্তেই। তারা এখন মৃত সোফি, তারা আর ফিরে আসবে না। তার মনে পড়ে গেল তার মা রাতে তাকে গান গেয়ে ঘুম পাড়াতেন, বাবা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতেন। সব কিছুই চুরি হয়ে গেছে। তার কেবল দাদুই ছিল, আর এখন সেও চলে গেছে। আমি এখন একা। সোফির সঙ্গে সঙ্গে দ্য লাস্ট সাপারের দিকে তাকালো। ভালো করে ম্যারি ম্যাগডালেনকে দেখল। দীর্ঘ লাল চুল আর শান্ত চোখ দুটো। এই নারীর অভিব্যক্তিতে এমন কিছু আছে যা হারানো ভালোবাসার একজনকে খোঁচে যেন। সোফি সেটা অনুভব করতে পারল। রবার্ট, সে খুব কোমল কণ্ঠে বলল। সে তার খুব কাছে চলে এসেছে। আমি জানি লেই বলেছেন গ্রেইলের গল্পটা আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, কিন্তু আজকের রাতেই আমি এটা প্রথম শুনলাম। ল্যাংডন তার হাতটা সোফির কাঁধে রাখতে গিয়েও রাখল না। তুমি তার গল্পটা আগেও শুনেছ সোফি, সবাই শুনেছে, কিন্তু আমরা সেটা যখন শুনি তখন বুঝতে পারি না। আমি বুঝতে পারলাম না। গ্রেইলের কাহিনীটা সব জায়গাতেই আছে, কিন্তু সেটা লুকানো অবস্থায়। চার যখন ম্যারি ম্যাগডালেনের ব্যাপারে কথা বলার উপরে নিষেধাজ্ঞা আরোপ করল, তখন তার গল্পটা আরও বেশি বুদ্ধিদীপ্ত আকারে প্রচলন করা হলো, প্রতিকার রূপকের আকারে, অবশ্যই চিত্রকলাতেও। ল্যাংডন দ্য লাস্ট সাপারের দিকে ফিরল। এটা একটা ভালো উদাহরণ আজকের দিনেও। কিছু চিত্রকলায়, সাহিত্য এবং সঙ্গীতে গোপনে ম্যারি ম্যাগডালেন এবং যিশুর ইতিহাস বলা হয়। ল্যাংডন খুব দ্রুত তাকে দ্য ভিঞ্চি, বেত্তিচেল্লি, পুশিন, বার্নিনি এবং ভিক্টর হুগোর কাজগুলোর কথা বলে গেল।
তারা সবাই বিস্তৃত পবিত্র নারীর পুনঃ অধিষ্ঠিত করার খোঁজে ছিলেন। স্যার গোয়ান এবং গ্রিন নাইট, কিং আর্থার এবং স্লিপিং বিউটির কিংবদন্তিগুলো গ্রেইলেরই রূপক বর্ণনা। ভিক্টর হুগোর হ্যাঞ্চব্যাক অফ নটরডেম এবং মজার্টের ম্যাজিক ফ্রুট ম্যাসোনিক প্রতিকার গ্রেইল সিক্রেটে পরিপূর্ণ। একবার হোলি গ্রেইলের দিকে তুমি চোখ তুলে তাকালে, ল্যাংডন বলল, তাকে সব জায়গায় দেখতে পাবে। চিত্রকর্মে, সঙ্গীতে, সাহিত্যে, এমনকি কার্টুন, থিম পার্ক আর জনপ্রিয় চলচ্চিত্রে। ল্যাংডন তার মিকি মাউস হাতঘড়িটা দেখিয়ে বলল, ওয়াল্ট ডিজনি এটাকে এমনভাবে তৈরি করেছেন যাতে গ্রেইল কাহিনীটাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়। ডিজনিকে একজন আধুনিককালের লিওনার্দো দ্য ভিঞ্চি হিসেবে অভিহিত করা হতো। এ দুজনই নিজেদের সময়ের চেয়ে বেশি এগিয়েছিলেন। অনন্যভাবেই সৃষ্টি প্রদত্ত প্রতিভাবান শিল্পী আর গুপ্ত সংগঠনের সদস্য। লিওনার্দোর মতোই ডিজনিও চিত্রকর্মের মধ্যে লুক্কায়িত বার্তা আর প্রতীক রাখতে পছন্দ করতেন। ডিজনির বেশিরভাগ লুক্কায়িত বার্তাই ধর্ম সংক্রান্ত, প্যাগান মিথ এবং বিস্তৃত প্রায় দেবীদের কল্পকাহিনী নিয়ে। ডিজনি যে পুনরায় সিন্ডারেলা, স্লিপিং বিউটি এবং স্নো হোয়াইটের গল্পগুলো বলেছেন তা ভুল করে নয়। এগুলো সবটাই পবিত্র নারী সংক্রান্ত। স্নো হোয়াইটের প্রেক্ষাপটে যে একটা প্রতীকী ব্যাপার আছে সেটা কারণ না বোঝার কথা নয়। এক রাজকুমারী বিষাক্ত আপেল খেয়ে অধঃপতিত হয়, তার সঙ্গে স্বর্গের উদ্যান থেকে হাওয়ার আপেল খাওয়ার জন্য বিতাড়িত হওয়ার অসাধারণ কাহিনীটার মিল রয়েছে। অথবা স্লিপিং বিউটির রাজকুমারী অরোরা, ছদ্মনাম যার রোজ, গভীর বনে লুকিয়ে থাকে ডাইনির রুদ্ররোষ থেকে বাঁচার জন্যে। তা আসলে শিশুতোষ গ্রেইল কাহিনী। কর্পোরেট ভাবমূর্তি থাকা সত্ত্বেও ডিজনি রয়েছে পুরনো ঐতিহ্য, আর তাদের শিল্পীরা এখনও ডিজনির সামগ্রীতে লুকায়িত প্রতীক ঢুকিয়ে থাকে। ল্যাংডন একটা ঘটনা কখনো ভুলবে না। যখন তার এক ছাত্র লায়ন কিংয়ের একটা ডিভিডি এনে একটা দৃশ্যে থামিয়ে দেখিয়েছিল, সেখানে সেক্স শব্দটা পরিষ্কারভাবে দৃষ্টিগোচর হয়েছে। অক্ষরগুলো সিম্বার মাথার উপর উঠতে থাকা ধুলোর আকৃতি ধারণ করে। যদিও ল্যাংডনের সন্দেহ হয়েছিল এটা এক ধরনের কার্টুন জাতীয় হাস্যকর কোনো উচ্চ বুদ্ধিবৃত্তিক প্রহেলিকা নয়, যা প্যাগান যৌনতাকে ইঙ্গিত করে। তারপরও সে বুঝেছিল প্রতীকের ব্যাপারে ডিজনির অনুরাগ নিছক কোনো কিছু নয়। দ্য লিটল মারমেইডও এক ধরনের প্রতীকের রূপকথা, যাতে দেবী সংক্রান্ত ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। এটা কাকতালীয় হতে পারে না। ল্যাংডন যখন প্রথম দ্য লিটল মারমেইড দেখেছিল, সে বুঝতে পেরেছিল এরিয়েলের পানির নিচের বাড়িটা আসলে সপ্তদশ শতকের শিল্পী জর্জেস দালাতুরোর দ্য পেনিটেন্ট ম্যাগদালেন চিত্রকর্মটি। ম্যারি ম্যাগদালেনের প্রতি বিখ্যাত একটা শ্রদ্ধাঞ্জলি সাজসজ্জাগুলো ছবিতে আসলে 90 মিনিটের আইসিস দেবী, হাওয়া, পিসেস অফ ফিশ গডেস এবং মৎস্যকুমারী এবং ম্যারি ম্যাগদালেনের রেফারেন্স হিসেবেই আবির্ভূত হয়েছে। লিটল মারমেইডের নামটা আরিয়েল, পবিত্র নারী এবং বুক অব ইয়াসির সাথে গভীরভাবে সংযুক্ত। দ্য হলি সিটি বিজিস এর একটা সমার্থক শব্দ। আর নিশ্চিতভাবেই লিটল মারমেইডের লাল চুলটা মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়। টিবিংয়ের ক্রাচের আওয়াজটা শোনা গেল। তার পদক্ষেপ খুবই দ্রুত আর চেহারায় বিস্ময়। রবার্ট, শান্ত কণ্ঠে বললেন তিনি, আপনি আমার সাথে সততা দেখাননি। আমি ফাঁদে পড়ে গেছিলেই, ল্যাংডন বলল, শান্ত থাকার চেষ্টা করল। আপনি আমাকে চেনেন, আমি কাউকে খুন করতে পারি না। টিবিংয়ের কণ্ঠটা নরম হলো না। রবার্ট, আপনার ছবি টেলিভিশনে দেখাচ্ছে। আপনি কি জানতেন কর্তৃপক্ষ আপনাকে হন্যে হয়ে খুঁজছে? হ্যাঁ, তবে তো আপনি আমার বিশ্বাসের অপব্যবহার করেছেন। আমি অবাক হয়েছি। আপনি আমার এখানে এসে আমাকে বিপদের মধ্যে ফেলেছেন আর গ্রেইলের কাহিনী ফেদে আমার বাড়িতে লুকানোর ফন্দি করেছেন। আমি কাউকে খুন করিনি। জ্যাকসনিয়া মারা গেছেন, পুলিশ বলছে আপনিই সেটা করেছেন। টিবিংকে খুব বিষণ্ণ দেখালো। শিল্পের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন তিনি। স্যার, গৃহপরিচারক এসে বলল, তার হাত দুটো ভাঁজ করা। তাদেরকে কি আমি বাইরে চলে যেতে বলবো? সেটা আমাকে করতে দাও। টিবিং হেঁটে গিয়ে লবির কাঁচের দরজাটা খুলে দিলেন। দয়া করে নিজেদের গাড়িটা নিয়ে চলে যান। সোফি নড়ল না। আমাদের কাছে ক্ল্যাফে দ্য ভূতের খবর রয়েছে, প্রায়োরি কিস্টোনটা। টিবিং কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে একটু রেগে গেলেন। ভালো ছলনা। রবার্ট জানে এটা আমি কিভাবে খুঁজছি।
সে সত্য কথাই বলছে, ল্যাংডন বলল। এই জন্যেই আমরা আজ রাতে আপনার এখানে এসেছি, কিস্টোনটার ব্যাপারে কথা বলতে। গৃহপরিচারক এবার নাক গলালো। চলে যান, তা না হলে আমি কর্তৃপক্ষকে ডাকব। লেই, ল্যাংডন নিচু স্বরে বলল, আমরা জানি সেটা কোথায়। টিবিংয়ের ভারসাম্য মনে হলো একটু টলে গেল। রেমি এগিয়ে এলো। এখনই চলে যান, তা না হলে জোর করতে। রেমি, রাগে কটমট করে টিবিং তার দিকে তাকালেন। আমাদেরকে একটু একা থাকতে দাও। চাকরটার মুখ হা হয়ে গেল। স্যার, আমি মেনে নিতে পারছি না এসব লোক। সেটা আমি দেখছি। টিবিং তাকে চলে যেতে ইশারা করলেন। গভীর নীরবতার পর রেমি নেড়ি কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেল। টিবিং এবার ল্যাংডন আর সোফির দিকে ঘুরল। ভালো, কিস্টোন সম্পর্কে আপনারা কি জানেন? টিবিংয়ের স্টাডি রুমের বাইরে সাইলাস পিস্তল হাতে জানলা দিয়ে উঁকি মারল। একটু আগে সে বাড়িটা ঘুরে অবশেষে দেখতে পেয়েছে ল্যাংডন আর সোফি স্টাডি রুমে আছে। সে কিছু করার আগেই দেখতে পেল ক্রাচে ভর দিয়ে একটা লোক ঘরে ঢুকছে। চিৎকার করে দরজা খুলে তাদেরকে বের হতে বলছিল। তারপরে মেয়েটা কিস্টোনের কথা বলার পর সব কিছু বদলে গেল। চিৎকার পরিণত হলো ফিসফিসানিতে, আর কাঁচের দরজাটাও বন্ধ হয়ে গেল। এখন সাইলাস অন্ধকারে দাঁড়িয়ে কাঁচের ভেতর দিয়ে তাদেরকে দেখতে লাগলো। কিস্টোনটা এই বাড়ির কোথাও আছে। সাইলাস যেন সেটা অনুভব করতে পারল। সে কান পেতে শোনার চেষ্টা করল। তাদেরকে সে 5 মিনিট সময় দিল। তারা যদি কিস্টোনটা কোথায় আছে সেটা না বলে, তবে সাইলাস ভেতরে ঢুকে বলপূর্বক তাদেরকে বাধ্য করবে। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর 'ত্রয়োদশ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।